আমার পিরিয়ড হয়েছে, প্লিজ আমাকে স্পর্শ করবেন না। শিহাব অবাক হয়ে দাঁড়িয়ে গেল, রানীর দিকে তাকিয়ে বলল, এটা কেমন কথা রানী? আজ আমাদের বাসরাত, কিন্তু তুমি বলছো স্পর্শ না করতে। আসলে আমি বুঝতে পারিনি। বুঝতে পারোনি মানে? আমি এত কিছু জানতে চাই না, আমি বাসর করবই। আচ্ছা শিহাব, 4-5 দিন পরে বাসর করলে তোমার কি সমস্যা হবে? আমি এক মুহূর্তের জন্য দেরি করতে পারবো না, কিন্তু এই মুহূর্তে শারীরিক সম্পর্ক করলে আমার সমস্যা হবে, প্রচন্ড রক্তপাত হতে পারে। প্লিজ, 4-5 দিনের ব্যাপার তো, আমি সুস্থ হলেই তুমি আমার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে। তাই বলেই শিহাব রানীর পাশে বসলো। তুমি সুস্থ হলেই তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবো? মন থেকে বলছো? হ্যাঁ, মন থেকে বলছি। ঠিক আছে, তোমার কথা বিশ্বাস করে নিলাম। মনে করো কিছু সময়ের জন্য বিশ্বাস করে নিলাম। আচ্ছা, আমি কি তোমার একটু হাতটা ধরতে পারি? না না, হাত ধরতে হবে না। আচ্ছা, পিরিয়ড হলে কি হাত ধরাও যায় না? তাতেও কি রক্তপাত হয়? না মানে এমনটা নয়, তুমি আমাকে স্পর্শ করলে আমার শরীরে শিহরণ জাগবে, তোমারও ইচ্ছে করবে আমার সাথে করতে, কিন্তু আমার তো তোমার সাথে এখন অন্য কিছু করতে ইচ্ছে করছে। কি? চলো বারান্দায় গিয়ে বসে তারপর বলি। প্রথমে রানী যেতে না চাইলেও অনেক জোরাজোরিতে রানী বিছানা থেকে নেমে আসলো। তারপর দুজনের রুম থেকে বের হয়ে গেল। বারান্দায় না গিয়ে রানীকে নিয়ে ড্রয়িং রুমে আসলো শিহাব। বলল, সোফায় বসো। এখানে কেন নিয়ে আসলে তুমি? বললে না বারান্দায় যাবে। আসলে আমাদের গন্তব্য ঠিক না থাকলে যেমনটা হয়, বললাম বারান্দায় যাব, চলে আসলাম ড্রয়িং রুমে। আসলে তোমার কথার কোনো মানে বুঝতে পারছি না। মানেটা বুঝলে তুমি সঠিক গন্তব্য খুঁজতে, ভুল গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করতে চাইতে না। এইসব কি বলছো তুমি? তুমি আমাকে বিয়ে করলে, তোমার বাবার ইচ্ছায় বিয়ে করলে, কিন্তু তোমার প্রেমিক নিলয়কে কথা দিলে 5 দিনের মধ্যে তুমি পালিয়ে যাবে। শিহাবের মুখে এমন কথা শুনে রানী চমকে উঠলো, কাঁপা কাঁপা গলায় বলল, তুমি এসব কি বলছো? সব মিথ্যে কথা, আমি নিলয় নামের কাউকে চিনি না। শিহাব হাসতে হাসতে বলল, তুমি নিলয়কে ওয়াদা করেছো আমাকে তোমার শরীর স্পর্শ করতে দেবে না, বিভিন্ন তালবাহানা করে আমাকে দূরে রাখার চেষ্টা করবে। কি এবার অবাক হবে না? রানী মনে মনে ভাবলো, শিহাব এত কথা কোত্থেকে জানলো? আমি তো মনে হয় ধরা পড়ে গেলাম, নিজেকে বাঁচাবো কিভাবে? এত ভেবে কোনো লাভ নেই। রানী, আমি তোমার A to Z সবকিছুই জানি, কিন্তু তুমি জানো না, তুমি যাকে ভালোবাসো সে তোমাকে ভালোবাসে না, সে শুধু তোমাকে ব্যবহার করে। এমন কথা শুনে রানী আরো বেশি অবাক হয়ে থতমত খেয়ে বলল, তুমি যা বলছো সব মিথ্যে বলছো। আচ্ছা, কিছু সময়ের জন্য না হয় মেনে নিলাম আমি তোমার সাথে মিথ্যে কথা বলছি, তুমি কি আমার কাছ থেকে আরেকটা মিথ্যে কথা শুনবে? আমি চলে যাচ্ছি, আমি ঘুমাবো। আমি নিলয়কে বন্দী করে রেখেছি তোমার মুখোমুখি দাঁড় করিয়ে সত্যটা জানার জন্য। রানী আরো বেশি আতঙ্কিত হয়ে চমকে উঠে কাপা কাপা কণ্ঠে বলল, তুমি নিলয়কে কেন আটকে রেখেছো? বললাম তো আমি নিলয়ের কাছে যাব। এত সময়ের পরে লাইনে এসেছো, চলো। দুজন বাসা থেকে বের হয়ে গেল। রানী ও শিহাব একটা বাসার ভেতরে প্রবেশ করলো। সেই বাসার ড্রয়িং রুমের সোফার উপরে হাত পা মুখ বেঁধে নিলয়কে বসিয়ে রাখা হয়েছে। নিলয়ের এমন অবস্থা দেখে রানী চমকে উঠে দৌড়ে নিলয়ের কাছে ছুটে গেল। নিলয়ের পাশে বসে কাঁদো কাঁদো গলায় বলল, আমি বুঝতে পারছি না কিভাবে শিহাব এত কিছু জানলো, আর তোমাকে এখানে কিভাবে ধরে এনেছে। শিহাব পাশের সোফায় গিয়ে বসে বলল, মুখ বাঁধা, বলতে পারবে না, শুধু শুধু ওকে কষ্ট দিচ্ছ কেন? আমার কাছে শোনো, তারপর ওর মুখ খুললে ওর কাছ থেকে শুনে নিও সত্য বলছি না মিথ্যে বলছি। শিহাব, শুরু থেকে তুমি রহস্যময় কথা বলছো, খুলে বলো কেন তুমি শিহাবকে বেঁধে রেখেছো? চুপ, আস্তে কথা বলো। তোমার মুখে এভাবে কথা বলা মানায় না, কারণ তুমি একজন ছলনাময়ী নারী। এবার আসো, তোমাকে আসল কথা বলি। 2 দিন আগে আমার সুদখোর বন্ধু তাহের হঠাৎ করে আমার বাসায় আসলো। তারপর এমন সময় তাহের ড্রয়িং রুমের ভেতরে প্রবেশ করে বলল, তারপরেরটা না হয় আমি বলছি। শিহাব মুচকে এসে বলল, তোর যখন বলতে ইচ্ছে করছে তখন বল। তাহের বলল, গত পরশু সকাল সকাল আমার অফিসে নিলয় আসলো, সালাম দিয়ে আমার কক্ষে প্রবেশ করলো। নিলয়কে দেখে তো আমি অবাক, যাকে আমি বাটি চালান দিয়ে খুঁজছি সেই কিনা আজ আমার অফিসে। আমি বসতে বললাম, নিলয় হাসি মুখে বসলো। তারপর, কি ব্যাপার নিলয়, তুই হঠাৎ করে কি মনে করে আমার অফিসে এসেছিস? ভাইজান, রাগ করবেন না, আপনার কাছ থেকে 2 লাখ টাকা নিয়েছিলাম, কিন্তু সঠিক সময়ে ফেরত দিতে না পারার কারণে আমার 14 গোষ্ঠী আপনার মাথায় তুলেছেন, আমাকে চেরাগ বাতি জ্বালিয়ে খুঁজেছেন, কিন্তু আমি পলাতক ছিলাম, কারণ আমি বিজনেসে নেমেছিলাম। কিসের বিজনেস? আরে ভাই, প্রেম ভালোবাসার বিজনেস। মানে কি নিলয়? আগে ধরেন, এই নিন আপনার 2,43,000 টাকা সুদ সহ। হঠাৎ এত টাকা তুই কোথায় পেলি? ভাই, বললাম না ব্যবসা করছি। আমি রানী নামের একটা মেয়ের সাথে সম্পর্ক করেছি, ওর পরশুদিন বিয়ে শহরের নামকরা একজন ব্যবসায়ীর সাথে। আমার প্রেমিকা আমার কাছে এসে কান্নাকাটি করলো। আমি আমার প্রেমিকা রানীকে সান্ত্বনা দিয়ে ওর বাবার কাছে চলে গেলাম। আমার আর রানীর কিছু একান্ত মুহূর্তের ছবি দেখালাম। রানীর বাবা আমার মুখ বন্ধ রাখতে আমাকে 5 লক্ষ টাকা দিল। টাকা পেয়ে আমি তো সেই খুশি। সেই টাকা থেকে আপনার টাকাটা পরিশোধ করলাম। নিজের প্রেমিকাকে তুই বলিদান করলি? ভাই, খেলা তো এখানেই শেষ না। শুনেছি বিশিষ্ট ব্যবসায়ী শিহাব চৌধুরীর সাথে নাকি আমার প্রেমিকা রানীর বিয়ে হচ্ছে। কথাটি শুনে আমি চমকে উঠলো। ওর পেট থেকে কথা বের করার জন্য আবার ওর কাছ থেকে জানতে চাইলাম, তা শিহাব চৌধুরীর কাছে তোর কি? ওদের বিয়ে হবে, ওরা ভালো থাকুক, কিন্তু ভাই আমি তো ভালো থাকতে দেব না। আমার কাছে কিছু ছবি
ছবি আছে, সেই ছবিগুলো শিহাব চৌধুরীকে দেখাবো, তারপর তার স্ত্রীর অপকর্ম ঢাকতে আমাকে 1 বস্তা টাকা দিতেও রাজি হবে। তখন ভাই আপনার সুদের ব্যবসার টাকা পয়সা লাগলে আমাকে বলবেন। নিলয়ের এমন উশৃঙ্খল কথাবার্তা শুনে আমার রাগ আর কন্ট্রোল করতে পারলাম না, কোষে চর বসিয়ে দিলাম নিলয়ের গালে। নিলয়ের গাল চেপে ধরে অবাক হয়ে জানতে চাইলো, ভাই কি কারণে মারলেন? আমি আর কিছু না বলে আমার চেয়ারের কাছে রশি ছিল, রশি দিয়ে ওকে পেঁচিয়ে বাঁধতে লাগলাম। ওর হাত পা মুখ ভালো করে বেঁধে চেয়ারে বসিয়ে রেখে অফিস থেকে বের হয়ে গেলাম। শিহাবের বাসার সামনে এসে কলিং বেল চাপ দিলাম। শিহাব দরজা খুলে দিল। দরজা খুলে বাহিরে এসে উত্তেজিত হয়ে আমাকে বলল, তুই এখানে কেন এসেছিস? তোকে তো আমি বিয়ের আগে দাওয়াত দিইনি। আমি তোর বিয়েতে দাওয়াত খেতে আসিনি, তোর একটা উপকার করতে এসেছি। তোর সুদের টাকা নিয়ে ব্যবসা করতে চাই না, বিয়ের জন্য কিছু টাকা আগে থেকে জমিয়ে রেখেছিলাম। সারাটা জীবন আমাকে তো ভুল বুঝে আসলি, শুধুমাত্র ব্যবসা করি সেটা ঠিক আছে, কিন্তু তবুও তো আমি তোর বন্ধু। উল্টোপাল্টা কোনো কথা না বলে আসল কথা শুনবার চেষ্টা কর। কি হয়েছে বল? আমার অফিসে চল, তারপর বুঝতে পারবি তুই কত বড় বিপদে পড়তে যাচ্ছিস। কিসের বিপদ? ভাই তোর দুটো হাত ধরে অনুরোধ করছি, আগে তুই আমার সাথে আমার অফিসে চল। শিহাব আমার সাথে আসতে রাজি হলো। তারপর শিহাব আমার অফিসে এসে নিলয়ের মুখ থেকে সব ষড়যন্ত্রের কথা জানতে পেরে আমার হাত ধরে বলল, দোস্ত, রানী তো নিলয়কে প্রচন্ড বিশ্বাস করে। এই মুহূর্তে যদি আমি রানীকে বা তার বাবাকে দোষী সাব্যস্ত করি, তাহলে প্রমাণ করতে পারবো না, কেউ আমাদের কথা বিশ্বাস করবে না। তার চেয়ে আমি রানীকে বিয়ে করতে চাই, তারপর বুদ্ধির একটা চাল চালবো। রানী, তুমি আমার ছোট বোনের মতো, তোমার ভালোর জন্য আমরা এই নাটকটা তোমার সাথে করেছি। তুমি বুঝতে পারোনি, এই নিলয় তোমাকে ভুলভাল বুঝিয়ে তোমার সাথে উল্টোপাল্টা কিছু ছবি তুলে তোমার বাবাকে ব্ল্যাকমেল করেছে, শিহাবকে ব্ল্যাকমেল করতে চেয়েছে এবং তোমাকে যত প্রকার কুবুদ্ধি দান করেছে। আর সেই কুবুদ্ধি শুনে আসর ঘরে আমার বন্ধুকে তোমাকে স্পর্শ করতে দাওনি। আজ তোমাদের বাসর রাতটা পার হয়ে যাচ্ছে, কিন্তু এক নিলয়ের ষড়যন্ত্র জালে তোমরা দুজনেই আটক হয়ে গেলে। এখন কি করবে রানী? রানী নিলয়ের মুখের বাঁধন খুলে কোষে চর বসিয়ে দিল নিলয়ের গালে। নিলয় কাঁদো কাঁদো গলায় বলল, প্লিজ রানী, তুমি আমাকে বাঁচাও, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করো। তোকে মাফ করতে পারলেও নিজেকে কিভাবে মাফ করব? আমি যে ভুল করেছি সেই ভুলের মাসুল তো সারা জীবন দিতে হবে। আমি তো হৃদয়ের রাজ্যের রানী হতে চেয়েছিলাম, তুই তো আমাকে দাসী হিসেবে ব্যবহার করলি। তোকে তো আমি করে ফেলবো। পরিস্থিতির ভয়াবহতা দেখে শিহাব ও তাহে নিলয়ের গলা থেকে রানীর হাত ছাড়াবার চেষ্টা করছে, কিন্তু রানী আজ খুব ক্ষিপ্ত। কোনোভাবেই দুজন যুবক এক যুবতীকে কন্ট্রোল করতে পারছে না, জোরাজোরি চলছে। মাঝখানে নিলয়ের অবস্থা সারা। প্রিয় দর্শক, বিশ্বাস ও ভালোবাসা সবসময় সঠিক গন্তব্যের দিকে এগিয়ে যায় না, কখনো ভুল গন্তব্যে পা বাড়িয়ে সবকিছু উলটপালট হয়ে যায়।